হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের দুটি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 331 এবং 332। এখনকার প্রত্যেকটি এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্প্যাক্টফুল। তাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা সাসকেকে বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে দেখি। অন্যদিকে সুইগেৎসু আর জুগো হাঁটতেছে। জুগোর পাখির মাধ্যমে টের পায় যে ওয়ার শুরু হয়ে গিয়েছে। সুইগেৎসু বলে, আমরা সাসকেকে খুঁজব যুদ্ধে জড়ানোর আগে। পরের সিনে আমরা হিডেন লিফে কোনোহামারুদের দেখতে পারি। তারা কয়েকজন বলে হিডেন লিফ হোমওয়াচ ইউনিট 1-এর রিপোর্ট। আমরা পূর্ব সেক্টরে খোঁজাখুঁজি দেওয়া শেষ করেছি। রিপোর্ট করার মতো কোনো ঘটনা ঘটেনি। অন্য বাচ্চারা বলে হিডেন লিফ হোমওয়াচ ইউনিট 2-এর রিপোর্ট। আমরা পশ্চিম সেক্টরে খোঁজাখুঁজি দেওয়া শেষ করেছি। রিপোর্ট করার মতো কিছুই ঘটেনি। কোনোহামারু বলে ইউনিট 1-এর উত্তর সেক্টরে টহল দেবে। অন্যজন বলে ইউনিট 2 এখন দক্ষিণ সেক্টরে যাবে। তারা দুটি ইউনিট হাত মিলিয়ে অন্যদিকে চলে যায়। উদন বলে, এখন আমার যুদ্ধ মনে হচ্ছে। মৌগি বলে, সবকিছু এক্সাইটিং লাগছে। কোনোহামারু তাদের বলে, এখন সিরিয়াস হওয়ার টাইম, এটা কোনো গেম না। যদি আবারও বক্সারগুলো এখানে আসে, আমাদের হিডেন লিফকে প্রোটেক্ট করতেই হবে। তখনই কোনোহামারুরা চিল্লানোর আওয়াজ পায়। একজন ইন্টেল ডিভিশন থেকে চিল্লিয়ে বলতে থাকে, আমি তোমাদের মেরে ফেলবো। কোনোহামারা বলে সে হলো সাসকের পার্টনার, এখন জেলে রয়েছে। সে আকাৎসুকির মেম্বার ছিল। তখনই কারিন চিল্লিয়ে বলে, আমি তোমাদের ভুলবো না। কোনোহামারুরা ভয় পেয়ে বলে, চলো আমরা চলে যাই। এবং তারা চলে যায়। এরপর আমরা কারিনকে জেলের ভেতরে দেখতে পারি। কারিন চিল্লিয়ে বলে, মর তুই বাস্টার্ড, কিন্তু তুমি অনেক হ্যান্ডসাম। এবং আমরা দেখতে পারি কারিন এসব সাসকের ছবিকে দেখে বলছে। সে চিল্লিয়ে বলে, তুই আমাকে মারার চেষ্টা কিভাবে করতে পারলি? বলে যখনই লাথি দিতে যাবে তখনই থেমে গিয়ে বলে, কিন্তু আমি এখনও তোমায় চাই। মানে কারিন আসলে সাসকেকে ভালোবেসে ফেলেছে। আবার বলে ওঠে, না, সে আমাকে মারতে চেয়েছিল, তাকে কখনো ক্ষমা করা যাবে না। কিন্তু সে অনেক হ্যান্ডসাম। পাহারাদাররা দেখে বলে, সে সব কি করছে? আরেকজন বলে, সে ছবি আঁকিয়েছে এবং তার সাথেই কথা বলছে। সে নিশ্চয়ই খুব খারাপ দিন কাটিয়েছে। পাহারাদাররা বলে, ওটা তো সাসকের ছবি, আমাদের কি ওটা নিয়ে নেওয়া উচিত না? সে বলে, আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রচুর রেগে যায়। পাহারাদাররা বলে, চলো তাহলে কার্ড গেম খেলি। সে সময় কারিন সাসকের ছবি কেটে তার ভেতরে ছুরির মতো কিছু দেখা যায়। অন্যদিকে সুইগেৎসুরা হাইড আউটে চলে যায় সাসকেকে খুঁজতে। ভেতরে গিয়ে সুইগেৎসু চিল্লিয়ে বলে, সাসকে তুমি কি এখানে? হাইড আউটটি বিশাল বড়। হঠাৎ জুগোর মাথায় হাত দিয়ে সুইগেৎসু জিজ্ঞেস করে, কি হয়েছে? জুগো বলে, কিছুই না, আমার মাথা ব্যথা করছে। সুইগেৎসু মনে মনে বলে, সে কি আবারও কন্ট্রোল হারিয়ে ফেলবে? সাসকে, কারিন, জুগো, কেউই ঠিক নেই। এখানে শুধু আমি নর্মাল। জুগো বলে, সুইগেৎসু, তোমায় নিয়ে কিছু আমায় অনেক ভাবাচ্ছে। সুইগেৎসু বলে, তাই নাকি? আমি তো সবসময় তোমায় নিয়ে চিন্তায় থাকি। তুমি আমাকে সবসময় দুশ্চিন্তায় রাখো। জুগো বলে, আমি এখানে কারণ আমি কিমিমারুকে প্রমিস করেছিলাম। কিন্তু তুমি কেন এখানে? তুমি কি এখানে শুধু সাসকে আর কারিনের সমস্যা সৃষ্টি করতে এসেছো? সুইগেৎসু বলে, আমি কেন এখানে এটা তুমি জানতে চাও? জুগো বলে, কেন বলো। এ নিয়ে সুইগেৎসু ভাবতে থাকে। যখন সাসকে তাকে জেলের মতো জায়গা থেকে মুক্ত করেছিল, শেষমেশ তারা টিম টাকা বানিয়ে ফেলে। তাদের মিশন ছিল ইতাচি উচিহাকে মারা। তখন সুইগেৎসু সাসকেকে বলেছিল সে ইতাচির পার্টনার কিসামের ব্লেড নেবে। বর্তমানে সুইগেৎসু এসব ভাবতে থাকলে জুগো বলে, কি হলো? সুইগেৎসু একটু থেমে বলে, আমি ওই দুজন লুজারের মধ্যে সবকিছু ভেঙে ফেলতে চাই। জুগো বলে, তুমি যে কতটা জঘন্য সেটা জানো? সুইগেৎসু বলে, মেপে দেখলে সাসকে সব থেকে বেশি জঘন্য। জুগো বলে, কি? সুইগেৎসু বলে, সে তো ইতাচিকে হারিয়েছে, তাই আমি ভেবেছিলাম সে গোল পূরণ করে ফেলেছে। মানে আমাদের একটু ব্রেক দাও। এই টেলসের জিনচুরিকিকে ধরার জন্য আকাৎসুকির সাথে হাত মিলিয়েছে। সে আমাদের একেবারে অবিশ্বাস্য রকমের বিপজ্জনক একটা মিশনে জড়িয়ে ফেলেছিল। সেদিন আমরা প্রায় সবাই মরতে বসেছিলাম। কোনো মতে মিশনটা শেষ করতে পেরেছি আমরা।
কিন্তু এরপর বুঝে ওঠার আগেই আমরা 5 কাগে সামিটে ঢুকে পড়লাম। আমি শেষ পর্যন্ত রাইখাগে আর বাকি কাগেদের সাথে এক বিশাল হাড্ডাহাড্ডি লড়াইয়ে জড়িয়ে গেলাম। আর লড়াই শেষ হতেই সেই পুরো ছাদটাই উড়িয়ে দিল। মানে আমাদের কি হবে সে নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। ওর জন্যই শেষ পর্যন্ত আমরা ল্যান্ড অফ আয়রনে বন্দী হয়ে গেলাম। আমি তোমাদের সবাইকে হেট করি, আমি তোমাদের সুযোগ করে দেই, আর তোমরা সেই সুযোগ নেওয়ার বদলে উল্টো আমারই ক্ষতি করো। এসব শুনে যুগো রেগে তার কন্ট্রোল হারিয়ে সুইগেৎসুকে মারতে আসে। যুগো তাকে একটি ঘুষি মারলে সে তার মাথা পানিতে রূপান্তরিত করে। এতে ঘুষিটি গিয়ে দেওয়ালে লাগে, দেওয়ালটি ভেঙে যায়, একটি নতুন রাস্তা দেখা যায়। সুইগেৎসু বলে আমি অনেক দিন ধরে এখানে থাকি, কিন্তু জানতামই না এমন জায়গা আছে। সুইগেৎসু ভেতরে ঢুকে স্ক্রোল এবং বিভিন্ন জিনিস দেখতে পায়। সে বলে এটা কি ওরোচিমারোর সিক্রেট রুম। সে স্ক্রোল খুলে একদম হতবাক হয়ে মনে মনে বলে এ কি, এসবেই কি ওরোচিমারোর প্ল্যান ছিল? যদি তাই হয় তাহলে এই ইন্টেল পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিতে পারে। যুগো নর্মাল হয়ে সুইগেৎসুকে বলে কি করছো তুমি? সুইগেৎসু স্ক্রোল বন্ধ করে বলে এই স্ক্রোলটি সাস্কের গিফট হিসেবে পারফেক্ট, আমরা স্পেশাল কিছু পেয়েছি। যুগো ওই খুশির কথা আমি আর মনে রাখিনি। জ্ঞানে ফিরে এসো যুগো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সাসকেকে খুঁজে বের করতে হবে। এবং তারা দুজন হাইড আউট থেকে বেরিয়ে পড়ে। পরের সিনে সাসকে একা হাঁটতে থাকলে সেখানে হোয়াইট জেৎসুরা এসে পড়ে। সাসকে বলে তোমরা আমার পিছু নিতে একটু সময় নষ্ট করোনি। জেৎসু বলে তুমি এখানে কি করছো? সাসকে বলে এখানে আসার পথে আমি দুটো ভিলেজের পাশ দিয়ে এসেছি, কিন্তু সেগুলো পুরোপুরি জনশূন্য ছিল। এ ব্যাপারে তোমার কিছু জানা আছে? জেৎসু বলে আমি তোমায় আগে প্রশ্ন করেছি তুমি বাইরে কি করছো, আর আমাদের আসলটার কি হলো যেটা তোমার সাথে ছিল? এটা বলো না আসলটাকে তুমি মেরে ফেলেছো। সাসকে বলে এতজন মিলে এসেছো যখন আশা করি এবার অন্তত আমাকে একটু কঠিন লড়াই উপহার দিতে পারবে। এ শুনে জেৎসুরা ছুটে আসে সাসকেকে মারতে। সাসকে সুসানো তৈরি করে এবং সুসানোর হাত দিয়ে আমাতেরাসু বানিয়ে জেৎসুদের পুড়িয়ে ফেলে। সাসকে এখন জীবিত জেৎসুকে ধরে শারিঙ্গান দিয়ে বসে এনে জিজ্ঞেস করে কি শুরু হয়েছে। জেৎসু বলে যুদ্ধ শুরু হয়েছে। সাসকে বলে মাদারা মনে হয় কাজ শুরু করে দিয়েছে। জেৎসু বলে কিলার বি আর নারুটোকে ক্যাপচার করবে। তোমরা যদি তাড়াতাড়ি না করো তাহলে একে একে নারুটোর আরো বেশি বেশি ফ্রেন্ড এসে ওর সাথে জয়েন করবে। এসব শুনে সাসকে জেৎসুকে মেরে বলে তুমি যেখানে আছো আমি সেখানেই যাচ্ছি তোমাকে মারতে। এর মানে হয়তো আমরা আবারও সাসকে আর নারুটোর ফাইট দেখতে পারবো। একজন জেৎসু পালাতে থাকলে সাসকে তাকে সুসানোর তীর দিয়ে মারে। সাসকে বলে ওই চোখটা দারুণ, আমি অল্প সময়ে ইউজড হয়ে গিয়েছি। আমার ভাইয়ের এক সময় ওই চোখ গেঁথে থাকা দৃশ্যগুলো ভীষণ বেদনাদায়ক ঘৃণা জাগায় আমার মনে। সেই দৃশ্যগুলোর ভার যেন আমাকে চেপে ধরেছে। আমি কি করি তা তুমি দেখে যাও ভাই। সে সময় আমরা ইতাচিকে যেতে দেখি এবং সাসকে কাকের আওয়াজ শুনতে পাই। তার মানে কিছু একটা হতে চলেছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 332 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই সুচিকাগে একটি বড় স্টোনের মনস্টার তৈরি করে, তার উপরে রাইখাগে এবং সুচিকাগে উঠে পড়ে। তারা মাদারার দিকে ছুটে যায়। সুচিকাগে বলে আমি তাকে গুরু গুরু করে ফেলবো। মাদারা উড স্টাইল ডিপ ফরেস্ট ব্লুম জুৎসু পারফর্ম করে গাছের শেকড় দিয়ে মনস্টারকে চেপে ধরে এবং ভেঙে গুড়িয়ে ফেলে। পুরো জায়গা আমরা ফাঁকা মাঠের মতো দেখতে পারি। গাছের শেকড় সোনাদের দিকে ছুটে আসতে থাকে। সোনাদে মিজুকাগেকে হিল করছে। মিজুকাগে বলে ওটা আমাদের দিকে আসছে, এখন কি করব? সোনাদে বলে এটা তো গ্র্যান্ডফাদারের জুৎসু, কাজে কাগে কিছু করুন। হঠাৎ করে শেকড়গুলো থেমে যায় এবং ফুলের ভেতর দিয়ে ধোঁয়া বের হতে থাকে। গারা সবাইকে স্যান্ড দিয়ে মাটির ওপরে ওঠায়। রাইখাগে বলে ওটা কি? মিজুকাকে বলে তার জুৎসুটি মুহূর্তের মধ্যে একটি বন বানিয়ে ফেললো। মানে উড স্টাইলের এক অন্যরকম খেলা। সোনাদের নাক চেপে ধরে বলে সবাই সতর্ক থেকো, এই ধোঁয়া কেউ ইনহেল করো না। সোনাদে মনে মনে বলে শুধু ডিপ ফরেস্ট এমার্স নয়, ডিপ ফরেস্ট ব্লুম পর্যন্ত ব্যবহার করেছে। কাবুটো তোমার এত বড় সাহস কিভাবে হয়? এরপর কাবুটো মনে মনে বলতে থাকে আজ এমন কোনো শিনোবি বেঁচে নেই যে ফার্স্ট হোকাগে হাসিরামা সেনজুর মতো পাওয়ারফুল। সবাই তো সেটাই বলে, যেমন তারা সেজ অব দ্য সিক্স পাথের পাওয়ারকে নিছক ফেরি টেল বলে মনে করে। এবার সময় এসেছে তাদের দেখিয়ে দেওয়ার যে তারা যেসবকে রূপকথা ভেবেছে সেগুলোর প্রতিটাই ছিল সত্য।
পরের সিনে আমরা মুকে দৌড়াতে দেখি, তার পেছনে নিনজারা দৌড়াতে থাকে। অন্যদিকে মাদারা কাগেদের পেছন থেকে সুসানো তৈরি করে। মাদারা বলে তোমরা সবাই ফুল দেখে ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছিলে বলে মাদারা সুসানো দিয়ে ঘুষি মেরে 5 জন কাগেদের স্যান্ডের থেকে নিচে ফেলে দেয়, যেখানে তার শেকড় রয়েছে। মাদারা শেকড়ে ফায়ার স্টাইল জুৎসু ইউজ করে আগুন লাগিয়ে দেয়। শেকড়ের ভেতরে কাগেদের এমন ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসতে থাকে। মিজুকাগে ওয়াটার স্টাইল পারফর্ম করে আগুন থামাবে কিন্তু ব্যর্থ হয়। 5 জন কাগে এমন তাপে ও ধোঁয়ায় শুয়ে পড়ে। সুচিকাগে শুয়ে শুয়ে মনে মনে বলে, মনে হয় আমি বেশি বুড়ো হয়ে গিয়েছি কিছু করার জন্য বলে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সুচিকাগে মানে অনুকির পাস্টে দেখতে পারি, যখন সে ছোট ছিল। সে একটি পাথর পরিষ্কার করতে থাকলে সেখানে তখনকার সুচিকাগে এসে বলে, দেখো বাম দিকটা এখনো ময়লা, ওটা হিডেন স্টোন ভিলেজের প্রিসিয়াস স্টোন। আরও যত্ন নিয়ে ঘষে পরিষ্কার করো, পলিশ করতে হলে মন প্রাণ দিয়ে পলিশ করো। এমন শুনে অনুকি প্রচুর বিরক্ত হয়ে যায়। অনুকি বলে, ভিলেজের সিম্বল হোক আর যাই হোক, এটা তো শেষ পর্যন্ত একটা সাধারণ পাথরই। হিডেন লিফের মতো আমাদের পাথরের গায়ে কাগেদের মুখ খোদাই করা নেই কেন? লর্ড সুচিকাগে সত্যি ভীষণ কিপটার। সুচিকাগে বলে, অনুকি আমি শুধু একবার দেখেই পাথরের মূল্য বুঝতে পারি। এই পাথরটা আমাদের ভিলেজের উইল অফ স্টোনের প্রতীক, এটাই আমাদের ভিলেজের অস্তিত্বের ভিত্তি। অনুকি বলে, এত কিপটামি করবেন না, আমাদের ভিলেজের প্রতীকটাকে নিয়ে তো একটা ভালো শব্দ ব্যবহার করতে পারেন। সুচিকাগে পাথরটি হাতে নিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এটা একটা সাধারণ পাথর বলে সে পাথরটি পানিতে ফেলে দেয়। এ দেখে অনুকি বলে, এটা কি করলেন আপনি স্টুপিড ওল্ড ম্যান? এখন আমি এতগুলো পাথরের মধ্যে কোনটা আসল ছিল সেটা বলতে পারবো না। সুচিকাগে অন্য হাতের থেকে পাথরটি বের করে বলে, দেখেছো, এখানে এভাবে একটা নতুন পাথর বসিয়ে দিলে কেউই বুঝতে পারবে না। আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ভেতরে থাকা উইল অফ স্টোন। জানো, আমি যেমন একটা পাথর দেখে তার মূল্য বুঝতে পারি, তেমনি একজন মানুষের দৃঢ় সংকল্পের মূল্যও শুধু তাকে দেখে বুঝে ফেলতে পারি। অনুকি, তোমার সেই অদম্য ইচ্ছাশক্তির ভেতর পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা লুকিয়ে আছে, কিন্তু সাবধানে, যদি সতর্ক না থাকো তাহলে তোমার সেই অমূল্য ইচ্ছাশক্তি একদিন হারিয়ে যেতে পারে। এরপর একদিন মাদারার সাথে অনুকির দেখা হয়। অনুকি রেগে মাদারাকে বলে, কেন? এটা নিয়ে কোনো কথা হয়েছিল না। লর্ড হাসিরামা যখনই অনুকি বলতে যাবে, অনুকিকে থামিয়ে দিয়ে মাদারা বলে, কোনো অ্যালায়েন্স নেই, শুধু হিডেন লিফের শক্তির কাছে আত্মসমর্পণ করো, আর ওই শিনবির নাম আমার সামনে কখনো উচ্চারণ করবে না বলে মাদারা সুসানো তৈরি করে। অনুকি এবং আরেকজন শিনবি ছিটকে পড়ে। তখন অনুকির মনে সুচিকাগের কথাগুলো বাজতে থাকে। সুচিকাগে তাকে বলেছিল জীবনে বাধা আসবেই, আর একের পর এক বাধার মুখে পড়তে পড়তে মানুষ কখনো কখনো নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলে, অজুহাত খুঁজতে শুরু করে, এমনকি সেই ইচ্ছাশক্তির জায়গায় ঘৃণাকে বসিয়ে দেয়। ভালো করে শোনো, তোমার দৃঢ় সংকল্প কখনোই ত্যাগ করবে না, সবসময় মাথা উঁচু করে গর্বের সাথে নিজের পথ ধরে এগিয়ে যাবে। এসব কথা ভাবতে ভাবতে অনুকি একটি পাথর হাতে নিয়ে মাদারার কাছে যায়। মাদারা বলে, দেখে মনে হচ্ছে তুমি এখনো ফাইট করতে চাইছো, কিন্তু কোনো স্টেপ নেওয়ারও তোমার শক্তি নেই বলেই শারেনগান ইউজ করে। এতে করে অনুকির হাতের পাথর মাটিতে পড়ে যায়। বর্তমানে অনুকি মানে সুচিকাকে এসব ভাবতে ভাবতে জেগে ওঠে। সে তার সামনে একটি পাথর দেখতে পারে, তাদের চারপাশে আগুন লেগে আছে। সুচিকাকে মনে মনে বলে, আমি অজুহাত বানাচ্ছি বলেই পার্টিকেল স্টাইল অ্যাটমিক ডিসম্যান্টলিং জুৎসু ইউজ করে ওপরের পাথরের শিকড় কেটে ফেলে। এতে মাদারা ছিটকে যায়। অনুকি বাইরে বেরিয়ে এসে বলে, দেখো তো, বয়সের কথা ভেবে নিজেকেই কত অসহায় বানিয়ে ফেলেছি। এখন আমার ওসব অজুহাত বানানোর কারণ বলতে গেলে আবারও অজুহাত করতে হবে। মানে অনুকি সবসময় অজুহাত দিয়ে নিজেকে আটকে রাখতো আর শক্তি কম ইউজ করত। বাকি 4 জন কাগেরা জেগে ওঠে। তারা সুচিকাগেকে দেখতে পারে। সুচিকাগে বলে, তোমরা সবাই জেগে উঠেছ, চলো একসাথে কাউন্টার অ্যাটাক করি। এরপর আমরা মাদারাকে একাই হিল হতে দেখি। তার জামা ছিঁড়ে গেলে সুনাদে মাদারার বুকে হাসিরামার সেল বা ফেস দেখতে পারে। এ দেখে তারা প্রত্যেকে অবাক হয়ে যায়। রাইখাগে বলে, ওটা তো ফার্স্ট হোকাগে হাসিরামার ফেসের মতো লাগছে। সুনাদে বলে, আমার এটা বিশ্বাস করতেও খারাপ লাগছে। আর এর জন্যই সে উড স্টাইল ইউজ করতে পেরেছিল, কারণ উড স্টাইল ছিল হাসিরামার একটি জুৎসু। এরপর কাবুটো মনে মনে বলে,
আর এটা লর্ড ওরোচিমারু ডানজোর জন্য যা তৈরি করেছিলেন তার থেকে সম্পূর্ণ আলাদা। ফার্স্ট হোকাগের পাওয়ার মাদারার চেয়েও বেশি ছিল। এই দুজনের শক্তির সংমিশ্রণই হবে আমাদের মূল ওয়েপন। এই রিঅ্যানিমেশন জুৎসু আর কেউ থামাতে পারবে না। পরের সিনে আমরা ইতাচিকে দেখতে পারি আর সাসকে কাকের শব্দ শুনতে পায়। সাসকে তলোয়ার বের করে সেখানে যেতে থাকে এবং সে ইতাচিকে যেতে দেখে। এ দেখে সাসকে ইতাচির সাথে তার কাটানো সময়ের কথা মনে পড়ে, কিন্তু ইতাচি সাসকেকে লক্ষ্য করতে না পেরে চলে যেতে থাকে। সাসকে থম মেরে দাঁড়িয়ে যায়। একটু পরই ইতাচির পিছু নেয় এবং বলে, দাঁড়াও, এটা কি তুমি ইতাচি? ইতাচি শোনার পরও দৌড়াতে থাকে। সাসকে রেগে বলে, আমি বলেছি দাঁড়াও। বলে সুসানো দিয়ে ইতাচিকে ধরতে গেলে ইতাচি সুসানোর হাত দিয়ে সাসকের হাত সরিয়ে দেয়। সাসকে বলে, তুমি সুসানো ইউজ করছো, এর মানে তুমি আসলে ইতাচি। ইতাচি বলে, আমি অবাক হয়ে গিয়েছি যে তুমিও এটা মাস্টার করতে পেরেছো। সাসকে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো মারা গিয়েছিলে। ইতাচি বলে, এটা কাবুটোর জুৎসু, আমি এখন রিঅ্যানিমেটেড, আমি এখন থামতে পারবো না, আমায় কিছু করতে হবে। সাসকে বলে, আমি কেয়ার করি না, তোমার জন্য অনেক প্রশ্ন আছে আমার। ইতাচি বলে, পরে জিজ্ঞেস করো, কিন্তু মনে হচ্ছে এটা সম্ভব নয়। তুমি তো বলেছিলে যেদিন তোমার মতো একই চোখ আমার হবে সেদিন যেন আমি তোমাকে খুঁজতে আসি, তাহলে এখন পালাচ্ছ কেন? আমার কাছে মিথ্যা বলেছিলে, সেটা স্বীকার করা থেকে এড়িয়ে যাচ্ছ, নাকি সত্যটা বলার সাহসই তোমার নেই? কিন্তু আমি সব জেনে গিয়েছি, তোমার সম্পর্কে সবকিছুই, আর সেই কারণে আমি হিডেন লিফকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছি। ইতাচি বলে, আমাদের লড়াইয়ের সময় আমি তোমাকে বলেছিলাম মানুষ অনেক সময় ভুল ধারণাকে সত্য ভেবে জীবন কাটায়। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি বিষয়টাকে সেইভাবে দেখতে পারো যেটাকে কেউ নিজের রিয়ালিটি বলে বিশ্বাস করে। সেটাই হয়তো এক ধরনের ইলিউশন। তাহলে তোমার সত্যটাও কি সত্যি? সাসকে ইতাচিকে থামিয়ে দিয়ে বলে, আমি আর কোনো ইলিউশনের মধ্যে নেই, আমি তোমার গেনজুৎসুর মধ্যে দিয়েও দেখতে পারি, এগুলো তোমার চোখ। এসব শুনে ইতাচির নারুটোর কথা মনে পড়ে, যে নারুটো তাকে বলেছিল সাসকে তার কষ্ট লড়াই সম্পর্কে জানে, এজন্য সে হিডেন লিফকে ধ্বংস করে দিতে চায়। বর্তমানে ইতাচি বলে, তোমার কনফিডেন্স আগের মতোই আছে, কিন্তু অন্যদের কাছ থেকে শুনেছি তুমি নাকি অনেকটাই বদলে গিয়েছো। সাসকে বলে, আমার সবকিছু তুমি চেঞ্জ করে দিয়েছো, আমার তো সেদিনই মারা যাওয়ার কথা ছিল, মা বাবার সাথে আমাকেও মারার কথা ছিল, কিন্তু তুমি মারোনি। সাসকের টোবির কথা মনে পড়ে, সে তাকে বলেছিল যে ইতাচি সবাইকে মারতে পেরেছিল কিন্তু তার ছোট ভাইকে মারতে পারেনি। ভিলেজের জন্য তাকে এমন ডিসিশন নিতে হয়েছিল, সব বোঝা সে একাই নিজের কাঁধে নিয়েছিল। সাসকে বর্তমানে বলে, তখন তুমি আমায় কেন ছেড়ে দিয়েছিলে? আমি কিভাবে বাবা মায়ের থেকে আলাদা ছিলাম? ইতাচি বলে, কারণ তুমি কিছুই জানতে না, উচিয়া ক্ল্যানের সেই কারণের জন্য তোমার কোনো দোষ ছিল না, তুমি তখন শুধু একটা বাচ্চা ছিলে। আর বলো তো তুমি কি ভাবো, আমি শুধু তোমার জন্যই সব করেছিলাম? না, আমি চেয়েছিলাম আমার বিচার আর শাস্তি যেন শুধুমাত্র আরেকজন উচিয়ার হাতেই হয়। সেই কারণেই তোমার ভেতরের হেট্রেটকে আমি কাজে লাগিয়েছিলাম, আর সেখানে আমি ফেল হয়েছি। শেষ পর্যন্ত আমি তোমার হৃদয় ঘৃণায় ভরে দিয়েছি, তোমাকে রোগ নিনজা বানিয়ে ফেলেছি, এমনকি তোমাকে একজন ক্রিমিনালে পরিণত করেছি। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল তুমি যেন সঠিক পথে এগিয়ে যাও। মারা যাওয়ার আগে আমি চেয়েছিলাম তোমাকে এমন এক পথে চালিত করতে যে পথে কোনো দ্বিধা নেই, কোনো মোড় নেই। সেই পথের দিক নির্দেশনাগুলো আমি আমার মিথ্যা আর ভিজুয়াল পাওয়ার দিয়ে বদলে দিয়েছিলাম। সাসকে বলে, তাহলে কি তুমি চেয়েছিলে আমি যেন কিছুই না জেনে সত্যটাকে চিরকাল অন্ধ থেকে সেই একটাই পথে নিশ্চিন্তে হেঁটে যাই? না, আমি এমন পথ নিয়ে কেয়ার করি না। ইতাচি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তোমার জীবনের পথ তোমাকে বেছে নিতে হবে। সাসকে বলে, তুমি যতই পথের চিহ্নগুলো পাল্টে দাও না কেন, আমার এই চোখ সেই মিথ্যার লেয়ার সরিয়ে সত্যটা দেখতে পারে। এতে ইতাচি একটু মুচকি হাসলে সাসকে রেগে বলে, হাসতেছো কেন? ইতাচি নারুটোর কথা ভেবে বলে, কিছুই না, আমি শুধু রিয়ালাইজ করছি শুধু সেই পথের দিক নির্দেশনাগুলোই তোমাকে এই পথ দেখায়নি। আমি তো এখন মৃত একজন মানুষ, তাই এর বেশি কিছু বলা সবই ওর্থলেস। সাসকে বলে, তুমি যখন বেঁচে ছিলে তখন কখনো আমায় অ্যাটেনশন দাওনি, প্রতিবারই আমার কপালে টোকা দিয়ে বলতে মাফ করে দিও, তারপর চলে যেতে। আর এখন মৃত্যুর পরও কি তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? ইতাচি বলে, আমি পালাচ্ছি না, আমি তো বলেছি তোমাকে আমার কিছু একটা করতে হবে, আমায় রিঅ্যানিমেশন জুৎসু থামাতে হবে। পরের সিনে আমরা মাদারাকে দেখতে পারি,
মাদারা সোনাদাকে বলে, এই যে তুমি মেয়ে, মেডিকেল নিনজুৎসুর ইউজার, তোমার শিরায় তো তার রক্তই বইছে তাই না? সোনাদা বলে, তাই কি হয়েছে? মাদারা বলে, আমি তোমায় আগে মারবো। মিজুকাকে বলে, যুদ্ধে কোনো ইউনিটের মেডিক নিনজাকে সবার আগে মারার ট্যাকটিক্স। তুমি কি সত্যি ভেবেছো আমরা তোমাকে সেটা এত সহজে করতে দেব? মাদারা বলে, তুমি ভুল বলছো, কারণ সে হাশিরামা সেনজুর বংশধর। তোমার মেডিকেল নিনজুৎসু শুধু অল্প সময়ের জন্য মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারে। হাশিরামা সেনজুর তুলনায় তোমার এই জুৎসু একেবারেই তুচ্ছ। সে কোনো হ্যান্ড সাইন না করে নিজেকে হিল করতে পারত। প্রতিটি জুৎসুরই সে ছিল সম্পূর্ণ ভিন্ন লেভেলের। সবাই তাকে ইতিহাসের সবথেকে শক্তিশালী শিনোবি বলেই জানতো। আমি তার সাথে জীবন মৃত্যুর এক সত্যিকারের লড়াই লড়েছিলাম। তার তুলনায় এসব তো বাচ্চাদের খেলা মাত্র। তুমি তার বংশধর হয়ে আসলে কি করতে পেরেছো? তুমি তো উড স্টাইলে ব্যবহার করতে পারো না। তোমার মেডিকেল নিনজুৎসুও তার ধারে কাছে নেই। আর সবথেকে বড় কথা, তুমি একটা উইক মহিলা। উইকনেস আমায় ডিসগাস্ট করে। আমি উইকদেরকে ঘৃণা করি। আর একজন উইক সেনজু আমায় তার চেয়েও বেশি ডিসগাস্ট করে। রাইখাকে বলে, তুমি অনেকক্ষণ ধরে বলছো। সোনাদে একটু এগিয়ে এসে বলে, আমি ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজুর বংশধর। আর হ্যাঁ, সত্যি আমি উড স্টাইল ইউজ করতে পারি না। সে হ্যান্ড সাইন না করে নিজেকে হিল করতে পারতো। তার তুলনায় আমার মেডিকেল নিনজুৎসু তুচ্ছই। আর হ্যাঁ, আমি একজন ওম্যান, কিন্তু আমি উইক ওম্যান নই। শুধু শারীরিক শক্তি সবকিছু না। আমার মধ্যে এমন এক শক্তি আছে যা ফার্স্ট হোকাগের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এসেছে এবং আজও আমার ভেতরে তা ফ্লো করছে। সে শক্তি আমার প্রকৃত শক্তি। এ শুনে মাদারা সোনাদের মধ্যে হাসির আমার ঝলক দেখতে পায়। সোনাদে বলে, তো তুমি উইল অফ ফায়ারকে আন্ডার এস্টিমেট করার সাহস করো না। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাবে সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে উইথ আস।